আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আদাব ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ নববর্ষ মিস। শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? জি ভালো। শুভ নববর্ষের দিনও আপনাদের ক্লাস নাকি? পয়লা বৈশাখ কেমন কাটাইছেন? ভালো। Good. আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কি? হ্যাঁ? কি নামে? জি না ম্যাম, আসসালামু আলাইকুম। এখনো শেয়ার হয় নাই ম্যাম। আচ্ছা। ওকে, ওয়েট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন জি ম্যাম, এখন শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের আলোচনা করব হচ্ছে শ্রম আইন। শ্রম আইন শুরু করার আগে আমি একটু জানতে চাই শ্রম আইন জিনিসটা কি বুঝেন? শ্রম আইন কেন তৈরি হলো এই জিনিসটা কি? কেন শ্রম আইন তৈরি হয়েছে? কেন শ্রম আইন তৈরি হয়েছে বলেন, এনি আইডিয়া? ম্যাম, শ্রম আইনটা আসলে শ্রমিকদের ন্যায্য পাওনা, শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্যই আইনটা তৈরি হয়েছে। শুধু কি শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য এই শ্রম আইনটা তৈরি হয়েছে নাকি আরো কোনো রিজন আছে? সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য। হ্যাঁ, শ্রমিক ও মালিকের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য। হ্যাঁ, শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্কটা নিয়ন্ত্রণের জন্য, যাতে করে শ্রমিকরাও তাদের লিমিট কতটুকু সেটা জানতে পারে, অধিকার, তাদের কর্তব্য এবং লিমিট কতটুকু এটুকু জানতে পারে। ঠিক তেমনি ভাবে যাতে মালিকও জানতে পারে যে সে যে তার একজন শ্রমিককে দিয়ে কাজ করাবে তাকে তার কি কি অধিকার দিতে হবে, কি কি কর্তব্য তার প্রতি তার আছে এবং তার লিমিটস কতটুকু, কি কি রেমিডি তাকে দিতে হবে, সুযোগ সুবিধা দেওয়া উচিত, কতটুকু বাউন্ডারি তার রাখা উচিত না, এই সব কিছু যাতে তারা জানতে পারে। যখনই এর বাহিরে যাবে তখনই সেটা অন্যায় হবে এবং সেই অন্যায়ের জন্য যাতে শ্রমিকরা এবং মালিক উভয়ই যাতে একটা সুষ্ঠু বিচার পায় সেইটার কারণেই মূলত এই আইনটা প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন এই আইনটা 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে। শ্রম আইন কিন্তু 2006 সালের আইন, তার মানে বেশি দিন কিন্তু আইনটা তৈরি হয় নাই। আইনটা তৈরি হয়েছে 2006 সালে, ঠিক আছে? তার মানে এর এক পর্যন্ত এই আইনটা গঠন করার কোনো প্রয়োজনই ছিল না, বাট এখন গঠন করার প্রয়োজন হয়েছে। কেন প্রয়োজন হয়েছে? তার কারণ হচ্ছে যখন 2006 সালের আগ পর্যন্ত শ্রম আইন ছিল না তখন বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি এবং শুধুমাত্র মিল ফ্যাক্টরি, প্রাইভেট অফিস, প্রাইভেট লিজে শ্রমিকরা আপনার অপদস্থ হচ্ছিল, তারা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল বা মালিকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল বিষয়টা তা না, সরকারি ভাবে অনেক শ্রমিকরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, তাদের ন্যায্য অধিকারটা তারা পাচ্ছিল না এবং পাশাপাশি এই সমস্যার মোকাবেলা করতে মালিকরা অনেক হিমশিম খাচ্ছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে 2006 সালে শ্রম আইনটা গঠন করা হয় এবং হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে, এখানে আমার জাস্টিসের নামটা আমার এখন খেয়াল নেই, এই রায়টার মাধ্যমে মূলত এই শ্রম আইন গঠন করার জন্য একটা আইন পাশ হয় সর্বপ্রথম এবং তখন থেকে এই আইনটা তৈরি আস্তে আস্তে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমরা তাহলে শ্রম আইনটা কি, কোত্থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, এইটুকু তো ক্লিয়ার সবার কাছে, মানে বেসিক ধারণাটা তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর সমস্যা আছে? জি ম্যাম। ওকে, ফাইন। তাহলে বেসিক ধারণা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, আমরা তাহলে একটু মূল আলোচনায় চলে যাই, অর্থাৎ আমাদের পরীক্ষায় যেগুলো আসার মতো আমরা সেগুলোই পড়ি।
আমরা যদি বেশি করতে চাই তাহলে দেখা যাবে যে এই আইনের শেষ নেই, অনেক বড় টপিক, শেষ হবে না। তো পরীক্ষায় যতটুকু আসার মতো, পরীক্ষায় পাশ করার মতো যতটুকু জানতে হবে ততটুকু বিষয় নিয়ে আলোচনা করতে। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে শ্রম আইন অনুযায়ী প্রতিষ্ঠান কাকে বলে। শ্রমিকদের অভিযোগ দায়ের সংক্রান্ত বিধান আলোচনা করুন। অর্থাৎ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের আপনার কি বলা হয়েছে, এই যে বিষয়টা আপনার শ্রম আইন অনুযায়ী প্রতিষ্ঠান কাকে বলে, অর্থাৎ প্রতিষ্ঠান কাকে বলে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা আসি প্রতিষ্ঠান কাকে বলে, এটা একটু দেখি। পারস্পরিক উপকার লাভের জন্য, অর্থাৎ পারস্পরিক উপকার লাভের জন্য আপনার যে আইনটা গঠন হয়, কি বলা হয়েছে দেখেন, এই যে পারস্পরিক উপকার লাভের জন্য অথবা অর্থের বিনিময় করলে তাকে ব্যবসা বলে। ব্যবসা কাকে বলে বোঝা গেছে? ব্যবসা কাকে বলে তাহলে? ব্যবসা একাও হতে পারে, আবার লাভ, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা দুই পক্ষের মাধ্যমে হয়। ধরেন আমি আপনার কাছ থেকে একটা জিনিস কম দামে কিনে নিয়ে আসলাম, পরবর্তীতে সেইটা আমি অন্য জায়গায় বিক্রি করতেছি। বা প্রস্তুতকারক বা উৎপাদক, একটা দেখবেন যে আপনি একা একা বিজনেস করলেও কোনো না কোনো দিক থেকে আপনার কিন্তু কি থাকতেছে, আরেকজন থার্ড পার্সনের কাছ থেকে আপনার কিন্তু জিনিসটা নিয়ে আসতে হইতেছে। তাহলে এখানে একটা পারস্পরিক উপকার হলো না, মানে আপনার কাছ থেকে আমি কিনলাম, আপনারও লাভ হলো, আমারও লাভ হলো, আমি ওই টাকা যে টাকা দিয়ে কিনলাম সে টাকা দিয়ে একটু বেশি টাকায় বিক্রি করলাম, সেটাই মানে, এবং সেটা সেবা অথবা অর্থের বিনিময় হলো। তাহলে এটাই হচ্ছে মূলত ব্যবসা। আশা করি আপনারা ব্যবসাটা বুঝছেন, অত ভালো করে বলার কিছু নেই। আর প্রতিষ্ঠান কি? মুনাফা অর্জনের জন্য পণ্য, সেবা, অর্থাৎ দেখেন, মুনাফা অর্জনের জন্য পণ্য, সেবা, বিনিময় করে তাকে ব্যবসা প্রতিষ্ঠান বলে। তার মানে ব্যবসা হইতেছে শুধুমাত্র একটা বিজনেস যেটাকে বলা হয়, আর প্রতিষ্ঠান কোনটা? ওই ব্যবসাটা স্থাপন করার জন্য, ব্যবসাটা সঠিকভাবে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার জন্য আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে আগাচ্ছেন সেইটাই হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। মনে করতেছে। আচ্ছা, গেল। তাহলে এই হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। মূলত যে ব্যবসা তার মালিকের দিকে পৃথক সেই আইনি সত্তাকে প্রতিষ্ঠান বলা হয়। তার মানে যে ব্যবসা জিনিসটা হইতেছে এমন একটা বিষয় যেখানে নাকি আপনার মনে করেন যে কোন ধরনের মুনাফা অর্জন বা অর্থের বিনিময়ে কোনো সেবা নিচ্ছি, এই ধরনের কোনো একটা বিষয় থাকতেছে, এবং এই ব্যবসাটা সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার জন্য যে প্রতিষ্ঠানের ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠান। এটা আপনারা বুঝেন, এটা অত বোঝানোর কিছু নেই। এনিওয়ে, আচ্ছা, এখন কথা হইতেছে শ্রমিকরা কখন অভিযোগ দায়ের করবে, এটা হইতেছে আসল কথা। দেখেন, আপনি যখন আমার একটা ধরেন আমার একটা কোম্পানি, এই কোম্পানিতে ধরেন আমার প্রায় 7-8 জন লোক কাজ করে বা 700-800 লোক কাজ করে, ধরেন যদি সেটা গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে থাকে। সেই জায়গায় আপনি কখন অভিযোগ করবেন? যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, অর্থাৎ আমার সাথে আপনার কোনো প্রবলেম হচ্ছে, হয় আমি আপনাকে বেতন ঠিক মতো দিচ্ছি না বা আপনার যে ন্যায্য অধিকার সেটা আপনাকে দিচ্ছি না, তখনই তো আপনি অভিযোগ করবেন। এর আগে তো আপনি অভিযোগ করবেন না, ঠিক কিনা? এখন হুটহাট করে যদি কেউ অভিযোগ দায়ের করে তাহলে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু একটা কি হইল, মালিকের জন্য একটা হ্যারাসমেন্টের বিষয়। এখন ধরেন হুট করে কোনো বলা নাই করা নাই বিনা নোটিশে আপনাকে যদি কি করে দেয়, ছাঁটাই করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি অভিযোগ করবেন কিনা বলেন? করবেন না? করবেন না? বিনা কারণে আপনাকে কোনো মানে কোনো রিজন ছাড়া, কোনো শোকজ না দেখায় আপনাকে চাকরি থেকে ছাঁটাই করে দিল, ডিসচার্জ করে দিল বা আপনাকে বরখাস্ত করে দিল, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সর্বপ্রথম মালিকের নিকট অভিযোগ করবেন। অর্থাৎ এই
একটা অভিযোগ কমিটি থাকে। এই অভিযোগ কমিটির কাজ কি? যদি কোনো কলিগ বা কোনো এমপ্লয়ি কোনো কারণে অভিযোগ করে থাকে, মানে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা এই অভিযোগ কমিটির কাছে অভিযোগ করবে এবং অভিযোগ করার পরে আমি ক্লাস নিচ্ছি তো। অভিযোগ করার পরে তারপরে হচ্ছে তারা কি করবে, তদন্ত করবে বিষয়টা ভালো করে, তদন্ত করার পরে সিদ্ধান্ত প্রদান করবে, মানে কি হয়েছে না হয়েছে সেটা সিদ্ধান্ত দিবে। এবং এই তদন্তকালীন সময় মালিক শ্রমিককে শুনানির সুযোগ করে দিবে, অর্থাৎ শুনানির সুযোগ করে দিবে। এখানে দুই পক্ষ থাকবে, মিডিয়েটর থাকবে কিছু, তারপরে হচ্ছে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ এরা থাকবে, সবাই থেকে তারপরে একটা তদন্তের পরে একটা সিদ্ধান্ত জানানো হবে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা দেখেন, যখন আপনি এই তার মানে আপনার যখন প্রতিষ্ঠানে কোনো একটা সমস্যা হবে, অর্থাৎ আপনি অফিস আদালত বা যেখানেই আপনি কর্মরত থাকেন না কেন, সেখানে যখন আপনি কোনো একটা প্রবলেমের শিকার হবেন, যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, তখন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে শ্রমিকদের জন্য ওই প্রতিষ্ঠানের যে অভিযোগ কমিটি অর্থাৎ মালিকের কাছে আপনাকে কি করতে হবে? অভিযোগ করতে হবে। যখন মালিকের কাছে অভিযোগ করার পরেও আপনি কোনো ধরনের রেমিডি বা বেনিফিট পাচ্ছেন না, ওই সময় আপনি যাবেন শ্রম আদালতের কাছে। বুঝতে পারছেন? এই দেখেন, মালিক যদি 30 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়, এই যে দেখেন এখানে দেখেন 30 দিন আসছে, দেখেন সর্বপ্রথম আপনাকে যেদিন ছাঁটাই করলো সেদিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনি অভিযোগ করবেন মালিক পক্ষের কাছে। মালিক পক্ষ পরবর্তী 30 দিন সময় নিবে, মানে 30 দিন পরে আরো 30 দিন সময় নিল, গেল 60 দিন। এই 30 দিনের মধ্যে তারা তদন্ত করবে, তদন্ত করার পর সিদ্ধান্ত জানাবে। এখন এই 30 দিনও যদি ব্যর্থ হয়, অর্থাৎ মালিক পক্ষ যদি কোনো ধরনের কোনো অ্যাকশনে না যায়, আপনি ধরেন কোনো রেমেডি পেলেন না বা তদন্ত করে তারা সিদ্ধান্ত জানাইছে, কিন্তু সেটা আপনার কাছে মনে হইতেছে যে আমার বিপক্ষে গিয়ে সিদ্ধান্তটা জানানো হয়েছে, যে আমার উপর ন্যায় বিচার দেওয়া হয়নি, আমার উপর ইনজাস্টিস করা হয়েছে, তখন সেক্ষেত্রে পরবর্তী 30 দিন অর্থাৎ যেদিন আপনার মানে টাইমটা শেষ হয়ে গেল, সেই দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনি আদালতে অভিযোগ করবেন, অর্থাৎ শ্রম আদালতে অভিযোগ করবেন। এবং সেটা অবশ্যই আপনার লিখিত অভিযোগ হতে হবে। কি অভিযোগ হতে হবে? একটা লিখিত অভিযোগ হতে হবে, মৌখিক অভিযোগ করলে হবে না। আপনাকে লিখিত ডকুমেন্ট থাকতে হবে এবং অবশ্যই উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে যে আপনাকে এরকম ছাঁটাই করে দিচ্ছে বা আপনাকে ডিসচার্জ বা যেটাই করুক না কেন, আপনাকে যে বের করে দিচ্ছে সেইটার নোটিশটা থাকতে হবে। তার সাথে আপনি যে অভিযোগ দায়ের করছিলেন এবং তার অভিযোগ দায়ের করার পরে কোনো ধরনের কোনো রেমিডি বা অ্যাকশন তারা নেয় নাই বা আপনার বিরুদ্ধে ভুল একটা ডিসিশন দেওয়া হয়েছে, অর্থাৎ ইনজাস্টিস করা হয়েছে, এই ডকুমেন্টস গুলো আপনার থাকতে হবে। এই ডকুমেন্টস গুলো সহকারে আপনাকে একটা লিখিত অভিযোগ শ্রম আইন আদালতে দায়ের করতে হবে। এখন কথা হচ্ছে শ্রম আদালত কি আলাদা কোনো আদালত আছে? কি মনে হয় শ্রম আদালত বলতে আলাদা কোনো আদালত আছে? হ্যাঁ, ম্যাম একই আদালত শ্রম আদালত বলতে আলাদা কোনো আদালত নাই। সবার আগেই বলি, শ্রম আদালত বলতে আলাদা কোনো আদালত নাই। সাধারণত এই আদালতগুলো আপনার সহকারী জজ আদালত অর্থাৎ সিভিল আদালত যেগুলো, তারা এগুলো ডিল করে থাকে। এবং যখন মেজর কোনো হয় অর্থাৎ রিট করার বিষয়বস্তু যখন থাকে, তখন সেই ক্ষেত্রে সাধারণত হাইকোর্ট এগুলো ডিল করে থাকে। আলাদা করে কোনো শ্রম আদালত নাই। লাইক আমাদের যেমন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল নামে আলাদা আছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে আলাদা একটা সেক্টর আছে, ঠিক আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বলতে আলাদা একটা সেক্টর আছে, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। কিন্তু এই শ্রম আদালত জাস্ট বলাই হয়, এটার জন্য আলাদা কোনো নেই। সাধারণত সিভিল কোর্টস যেগুলো, সেগুলো এগুলো ডিল করে থাকে, সিভিল কোর্টস গুলো। আর পাশাপাশি হাইকোর্ট এটা ডিল করে থাকে যখন আপনার রিটের বিষয়গুলো থাকবে। আচ্ছা, এবার দেখেন আদালতের আদেশ। অভিযোগ প্রাপ্তির পর শ্রম আদালত পক্ষগণকে নোটিশ দিয়ে তার বক্তব্য শোনাবে। অর্থাৎ যেদিন অভিযোগ দেওয়া হলো সেদিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে, কেন 30 দিন টাইম নেবে, 30 দিনের মধ্যে তাকে মানে উভয় পক্ষকে একটা নোটিশ দিবে। নোটিশ দেওয়ার উদ্দেশ্য হইতেছে যে আপনাদের নামে এরকম অভিযোগ হয়েছে, উভয় পক্ষ যার মানে কি বলবো লিখিত জবাব আছে এগুলো নিয়ে উপস্থিত হন, ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে আদেশ দিবেন। এবং আদেশের ধরনটা কেমন হবে? অভিযোগকারীকে মজুরি প্রদান করতে হবে, পুনর্বহাল, লঘু দণ্ড, এগুলো আর কি। আচ্ছা, যদি কোনো
দিনের টাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাম 4 মাস ম্যাম। হ্যাঁ, এবং এই যে আপিলটা করবেন, এই আপিলের জন্য কোর্ট ফির কোনো দরকার নেই। সাধারণত আমরা জানি আদালতে মামলা দায়ের করতে হলে তার কোর্ট ফি দিতে হয়, কিন্তু এই শ্রম আইনের ক্ষেত্রে আপিল দায়ের করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কোর্ট ফি দিতে হবে না, ঠিক আছে? আর এটা অবশ্যই ফৌজদারি অভিযোগ হবে না। ওই যে বললাম শ্রম আদালতের আলাদা কোনো আদালত নাই, সাধারণত সিভিল কোর্ট এগুলো দেখে থাকে। তার কারণ হচ্ছে এটা সিভিল মামলা, এগুলো সিভিল মামলা, এগুলো ফৌজদারি মামলা আমরা বলবো না। অর্থাৎ শ্রম আদালত আইনের আন্ডারে যতগুলো মামলা হবে, অর্থাৎ মালিক শ্রমিকের বিরুদ্ধে বা শ্রমিক মালিকের বিরুদ্ধে যতগুলো মামলা করবে, এগুলো সাধারণত সিভিল মামলা বলে গণ্য হবে। এগুলোকে আমরা কিন্তু ফৌজদারি মামলা বলতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা ফৌজদারি মামলা বলবো না বলেন তো? ধরেন আপনার সাথে আমার হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে, তাহলে কেন এটা সিভিল মামলা হলো, ক্রিমিনাল মামলা হলো না বলেন তো? কেন? কারো কোনো আইডিয়া আছে? বলেন, কেউ বলতে পারবেন কারণটা? মানে খুন হয় নাই ম্যাডাম, এরকম বুঝি নাই কি? মানে খুনের ঘটনা ঘটে নাই, শুধু তো এমনিতেই এখন মনে করেন যে খুনের ঘটনা ঘটলো, তখন কি হবে? তখন তখন ফৌজদারি মামলা হবে ম্যাম। তখন তো ম্যাডাম মানে তখন কি আমি সরাসরি ফৌজদারি আদালতে মামলা করব, নাকি আমি সিভিল আদালতেও মামলা করব? কোনটা করব বলো? ম্যাম প্রথমে সিভিলে তারপরে ফৌজদারি। কেন আমি সিভিলে করব, ফৌজদারিতে করব, কারণটা কি? ম্যাম যেহেতু আমি সময় না আগে ম্যাম আমাকে আগে অ্যাপ্লাই করতে হবে শ্রম আইনের জন্য, তারপরে ম্যাম আমাকে ফৌজদারি আইনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমি এই জিনিসটা একটু ভেঙে বলি। এখন দেওয়ানি মামলা কি সেটা আগে জানতে হবে। দেওয়ানি মামলা মানে সিভিল মামলা। আমরা জানি সাধারণত জমি জমা সংক্রান্ত যতগুলো মামলা থাকবে সবই হচ্ছে সিভিল মামলা, কিন্তু এটা একটা ভুল ধারণা। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত মামলাকে আমরা কিন্তু দেওয়ানি মামলা বলতে পারি না। পারিবারিক মামলা, পদের অধিকার, এগুলোকেও আমরা সিভিল মামলা বলবো। এবং এই মামলাগুলো সিভিল কোর্ট, আমাদের বাংলাদেশে টোটাল 5টা সিভিল কোর্ট আছে, ঠিক আছে? জজ কোর্টের আন্ডারে টোটাল 5টা সিভিল কোর্ট আছে। এই 5টা সিভিল কোর্টে আপনাকে মামলা দায়ের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, যখন জমি জমা সংক্রান্ত, এটা তো সবাই বুঝি আমরা, জায়গা জমি নিয়ে কিছু হওয়া মানেই হইতেছে সেটা সিভিল মামলা। পারিবারিক মামলা লাইক ডিভোর্সের মামলা, তারপরে হচ্ছে ভরণ পোষণের মামলা, কাস্টডির মামলা, অর্থাৎ বাচ্চার যে কাস্টডি, সেই কাস্টডির মামলা, দিনমোহরের মামলা, এই যে বিষয়গুলো, এগুলাও কিন্তু আপনার সিভিল মামলা। তার মানে এই মামলাগুলো আপনার ওই সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, এইসব আদালতে করতে হবে। এখন থাকতেছে আরেকটা বিষয়, পদের অধিকার। পদের অধিকার জিনিসটা কি? এই যে পদের অধিকারের কথা বলতেছি, এইটাই হচ্ছে শ্রম আইনের একটা পার্ট, ঠিক আছে? লাইক আপনি কোনো একটা অফিসে আপনি চাকরিরত অবস্থায় আছেন, এখন আপনাকে যদি বিনা নোটিশে সেই অফিস থেকে করে দেয়, ছাঁটাই করে দেয়, বা আপনি 11 মাস যাবত আপনি বেতন পাচ্ছেন না, বিনা বেতনে আপনি কাজ করতেছেন অফিসে, আপনি বারবার আপনার বেতনের জন্য অ্যাপ্লাই করতেছেন, অভিযোগ দায়ের করলেন, কিন্তু কোনোভাবে আপনি কোনো রেমিডি পাচ্ছেন না, তখন সেই ক্ষেত্রে আপনার কি কোনো রেমিডি নাই? আপনি কি সেই ক্ষেত্রে কোনো প্রতিকার পাবেন না? সেই ক্ষেত্রে আপনি যাবেন সিভিল আদালতে, বুঝছেন? এই জন্য মূলত এই শ্রম আদালতের যে বিষয়টা, সেটাকে সিভিল মামলা বলা হয়, এবং এগুলো সিভিল কোর্টে হয়। অর্থাৎ আমাদের বাংলাদেশে জজ কোর্টের আন্ডারে টোটাল 5 ধরনের কোর্ট আছে। এই 5 ধরনের কোর্টের যে কোনো একটা কোর্টে আপনি মামলা করবেন শ্রম আদালত হিসেবে। অর্থাৎ এগুলোকে শ্রম আদালত বলে। শ্রম আদালত বলতে আলাদা কোনো আদালত নাই, ঠিক আছে? এই যে সিভিল মামলাগুলো, এগুলাই হচ্ছে শ্রম আদালতের আন্ডারে পড়বে, এবং শুধুমাত্র আইনটা ফলো করা হবে শ্রম আইন 2006 এর। এই দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট বিষয় হচ্ছে, যদি মনে করেন যে মারামারির পর্যায়ে যায়, খুনাখুনি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা শুনেন, সর্বপ্রথম আপনি একটা ধরেন টাকা পাচ্ছেন না, আপনাকে ডিসচার্জ করছে, এই নিয়ে আপনি মালিক সমিতিতে অনেকবার করছেন, কিন্তু কোনো প্রতিকার আপনি পান নাই, উল্টা লাস্ট মোমেন্টে আপনাকে গুরুতর আহত হইতে হয়েছে, তখন সেই ক্ষেত্রে আপনি
আদালতে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ সরাসরি এক লাফে আপনি ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্টে গিয়ে মামলা করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। তাহলে ম্যাম সময় তাহলে কি হবে? হ্যাঁ, বুঝি নাই কি? ম্যাম তাহলে সময় যেটা ম্যাম যে উনি যদি সময় মামলা করতে চাই তাহলে ম্যাম এটা কিভাবে হবে? শ্রম আইনের মামলা তো হবেই সিভিল কোর্টে। বুঝলাম না। ফৌজদারি মামলা ম্যাম যদি করে তাহলে আচ্ছা আচ্ছা শুনেন। হ্যাঁ করতে পারবে, সে করতে পারবে, কোনো সমস্যা হবে না। ফৌজদারি মামলার পাশাপাশি সে সিভিল মামলা করতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ সিভিল মামলার মাধ্যমেই তো তার রাইটটা সে ফেরত পাবে, তাই না? ক্রিমিনাল মামলা আপনি কেন করবেন? ক্রিমিনাল মামলা আপনি কেন করবেন? ক্রিমিনাল মামলা আপনি করবেন, আপনাকে গুরুতর আহত করা হয়েছে, অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার। লাইক আপনি যদি এখন কোনো অ্যাকশন না নেন, আপনাকে এমনও হতে পারে তারা মেরে ফেলতে পারে, তাই না? আপনাকে হুমকি দিতেছে। তাহলে সেটার জন্য আপনি আপনার নিজের জীবনটা যাতে ঝুঁকিমুক্ত থাকে সেটার জন্য আপনি ক্রিমিনাল মামলা করবেন। কিন্তু আপনার যে পদের অধিকারটা, অর্থাৎ যেমন আপনি টাকা পাইতেছেন না, বেতন পাচ্ছেন না, বা আপনাকে হুট করে বিনা নোটিশে আপনাকে বরখাস্ত করে দিচ্ছে, এইটার যে রেমিডিটা, এটা তো আপনি সিভিল মামলার মাধ্যমেই পাবেন। হ্যাঁ, ক্রিমিনাল মামলার মাধ্যমে পাবেন না। মানে আপনি সিভিল মামলা করবেন, তার পাশাপাশি আপনি ক্রিমিনাল মামলা দায়ের করবেন। এখন কথা হচ্ছে যে সিভিল মামলাটা আমাকে আগে করতে হবে না ক্রিমিনাল মামলাটা আগে করতে হবে, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি পরিস্থিতি বুঝে অ্যাকশন নেবেন। যদি দেখেন যে আপনি অভিযোগ করতেছেন বাবা, কিন্তু সর্বপ্রথম তো আপনাকে আগে আপনার অফিসে অভিযোগ কমিটিতে আপনাকে অভিযোগ করতে হবে। যদি সেই জায়গায় অভিযোগ করতে গিয়ে আপনি এই ধরনের আহত হন বা প্রবলেমের শিকার হন, যেটা কিনা ক্রিমিনাল মামলার দিকে যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি সবার আগে ক্রিমিনাল মামলাটাই তো করবেন। ওই যে বললাম জিডি করবেন, জিডি করার পরে সেই পুলিশ এখানে আসবে, আসার পরে তদন্ত করার পরে যে রিপোর্টটা সেটা নিয়ে আপনি ক্রিমিনাল আদালতে ক্রিমিনাল মামলা করবেন। তখন ওই ক্রিমিনাল মামলা যখন দায়ের করতেছেন আপনি, তখন চাইলে আপনি ক্রিমিনাল মামলার সাথেই সিভিল মামলা দায়ের করতে পারেন, বা আপনি চাইলে পরবর্তীতে সিভিল মামলা দায়ের করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার, বুঝতে পারছেন এবার? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন মনে হয় করেন একটা মার্ডার হয়ে গেল, তখন কি আর জিডির সময় আছে? বলেন, একটা মার্ডার হয়ে গেছে, খুনই হয়ে গেছে, তখন কি জিডির সময় আছে? বলেন তো। নো ম্যাম, তখন কি ম্যাম সরাসরি আপনি ফৌজদারি কোর্টে মামলা করবেন, ক্রিমিনাল কোর্টে গিয়ে মামলা করবেন। এবং এই কথাটা হচ্ছে ক্রিমিনাল মামলাটা কে করবে? প্রশ্ন আছে না, ক্রিমিনাল মামলাটা কে করবে? আপনি তো মারাই গেলেন, তাহলে ক্রিমিনাল মামলা কে করবে? না, আপনার যারা ওয়ারিশ আছে, ঠিক আছে, পরিবারের লোক। জি ম্যাম, আমার একটা বিষয় জানার ছিল। বলেন। ম্যাম ওই যে আপনি যে বললেন প্রত্যেকটা ইয়ার 5টা ইয়া থাকে সিভিলের আর হচ্ছে আপনার ফৌজদারি, কিন্তু আমরা যদি সহকারী শ্রম আইনে আদালত মানে শ্রম আইনের যে মামলা মানে জজ কোর্টে কোথায় করতে হয় অভিযোগটা? 5টা কোর্ট আছে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, এরকম 5টা কোর্ট আছে। আচ্ছা, এই 5টা কোর্টে যে কোনো একটা কোর্টে আপনি মামলা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে 5টা কোর্টের কোন কোর্টে করবেন, এটাই তো। জি ম্যাম, সর্বনিম্ন পর্যায়ের আদালতে করবেন। এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে এখতিয়ার, ঠিক আছে? এখতিয়ার বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রত্যেকটা আদালতে, অর্থাৎ 5টা আদালতের একটা আর্থিক এখতিয়ার আছে। যেমন 1 টাকা থেকে 15 লক্ষ টাকা হইলে সেটা আপনি করতে পারবেন সহকারী জজ আদালতে। 15 লক্ষ উপরে, অর্থাৎ 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ হইলে আপনি সিনিয়র সহকারী জজ, ঠিক আছে? 25 লক্ষের উপরে গেলে যুগ্ম জেলা জজ। এখন কথা হইতেছে এগুলো কেমনে হবে, বুঝবেন কেমনে? সাধারণত এগুলো জায়গার ব্যাপারে হয়। আপনার জায়গার মূল্য, ধরেন আপনার জায়গার মূল্য 10 লাখ টাকা, ঠিক আছে? ধরেন যে জায়গাটা নিয়ে আপনাদের মামলা হয়েছে, মানে হয়েছে, আপনাকে সহকারী জজ আদালতে করতে হবে। এখন কথা হইতেছে আপনি তো ভাই শ্রমিকের বিষয় নিয়ে করতেছেন, আপনার তো এখানে টাকার বিষয় আসতেছে না, 10 লাখ টাকার তো বিষয় আসতেছে না, বিষয়টা তো না। জি, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সহকারী জজ আদালতেই মামলাটা
সেটা হচ্ছে সহকারী জজ। আবার অনেক সময় দেখা যায় না লোন টোন নিয়ে বিভিন্ন ধরনের বোনাস টোনাস মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে না, যে ধরেন যে আপনার কাছ থেকে কোনো একটা কিছু গুম করছে বা আপনার কাছ থেকে কোনো একটা কিছু চেক নিচ্ছে বা ই করছে আপনার কোনো অন্য আরেকজন কলিগের বিরুদ্ধে, এরকম যদি হয় সেখানে যদি আপনার টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়, ধরেন 30 লাখ 50 লাখ এরকম হইলো, তখন আপনি চলে যাবেন ওইসব আদালতে। মানে এটা ডিপেন্ড করবে আপনার টাকার অ্যামাউন্টের উপরে। এখন সাধারণত এই যে ছাঁটাই করে দেওয়া, তারপরে বিনা নোটিসে বরখাস্ত করে দেওয়া, চাকরি থেকে বের করে দেওয়া, এগুলা ছোটখাটো বিষয়, সাধারণত এগুলো সহকারী জজ আদালতে হয়। আবার অনেক সময় সহকারী জজ আদালতে যাওয়াও লাগে না, যখন পুলিশের কাছ থেকে মানে তদন্তে চলে যায় তখন সেই ক্ষেত্রে পুলিশ এসে স্থানীয় এর মাধ্যমে নির্বাহী অফিসার যে আছে, বুঝতে পারছেন? মোবাইল বুঝতে পারছেন? জি ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? আর কেউ আছে যে বুঝতে পারে নাই? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি ম্যাম, নাই প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি না থাকে তাহলে আমি নেক্সট আরেকটা ইস্যু চলে যাই। আচ্ছা শিশু কিশোর, এটা তো অনেক বড়, এটা আজকে শেষ হওয়ার কথা না, এটা কালকে শেষ করতে হবে। আচ্ছা একটু খালি বলি, হ্যাঁ যদিও আজকে প্রায় সময় শেষের দিকে, আমি একটু খালি বলি যে শিশুদেরকে কি মানে রাখা যাবে কিনা শ্রমিক হিসেবে। দেখেন আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে শ্রমিক হিসেবে শিশুদেরকে রাখা যাবে না, কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, ঠিক আছে? সাধারণত জানি যে 14 থেকে 18 বছর, অর্থাৎ 14 বছরের কম যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে আমরা শিশু বলবো। 12 বছর 13 বছর মানে আমরা কিন্তু জানি যে 18 বছর মানেই হইতেছে শিশু, কিন্তু শ্রমিক আদালত অর্থাৎ শ্রম আইনের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। 14 বছরের নিচে হলে ধরেন 13 বছর 9 মাস 10 মাস 11 মাসও যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু শিশু, ঠিক আছে? যখনই সে 14 বছরে পদার্পণ করতেছে তখন সে কিশোর। কি হচ্ছে? কিশোর। অর্থাৎ 14 বছর থেকে 18 বছর পর্যন্ত সে থাকতেছে কিশোর, বুঝতে পারছেন? কিন্তু নরমালি আইন অনুযায়ী আমরা কিন্তু জানি যে 18 বছরের নিচে যারা আছে সবাই হচ্ছে শিশু, চাইল্ড, ঠিক আছে? এবং এদের বিচার সাধারণত জুভেনাইল ডেলিকুয়েন্সি অর্থাৎ ওই শিশু কিশোর আদালতে হয়ে থাকে। ওকে, তো কিন্তু শ্রম আইনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। 14 বছরের নিচে হলে সে হবে শিশু, আর 18 বছরের পর্যন্ত অর্থাৎ 14 থেকে 18 বছর পর্যন্ত সে হবে কিশোর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এদেরকে রাখা যাবে কিনা। দেখেন 14 বছর পূর্ণ হয়ে যাবার পরে একজন মালিক তার কোম্পানিতে শ্রমিক হিসেবে শিশুকে রাখতে পারবে যদি সিচুয়েশনটা এমন হয় যে তার আর কোনো ওয়ে নেই, অর্থাৎ বাচ্চাটা এতটাই অসহায় যে কাজ ছাড়া মানে মালিকের সুবিধার জন্য না, বিষয়টা এখানে দেখা হবে শ্রমিকের সুবিধা হিসেবে, অর্থাৎ কাজ না করলে বাচ্চাটা হয়তো বা সমস্যা হচ্ছে, খেতে পারতেছে না বা থাকার জায়গা নাই, মানে এরকম সমস্যা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আপনার নিজের সুবিধার জন্য আপনি 14 বছরের নিচে কোনো শিশুকে রাখতে পারবেন না। এখানেও কিছু আপনার ক্রাইটেরিয়া আছে, কিছু আপনার এলিগেশনস আছে, লাইক আপনি এখানে করতে পারবেন না, ওই ছোট বাচ্চাটাকে দিয়ে আপনি এমন কোনো কাজ করাতে পারবেন না, অর্থাৎ কি বলবো এটাকে, শারীরিক পরিশ্রম মানে পরিশ্রমের মাত্রাটা অনেক বেশি, এই ধরনের কোনো কাজ আপনি করাইতে পারবেন না বাচ্চাটাকে দিয়ে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়গুলো। আর 18 বছর পর্যন্ত যেটা কিশোরকে আপনি রাখতে পারবেন কাজে, কিন্তু সেখানেও কিছু আপনাকে ক্রাইটেরিয়া ফলো করতে হবে। যাই হোক, আমরা আজকে শুধুমাত্র মানে শ্রম আইন অনুযায়ী শিশু কিশোর কি সেটা একটু করি। দেখেন এখানে অলরেডি আমি আলোচনা করে ফেলছি। দেখেন বাংলাদেশের শ্রম আইন 2006 অনুযায়ী 14 বছরের কম যে কোনো ব্যক্তিকে শিশু বলা হবে, আর 14 থেকে 18 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিকে কিশোর বা তরুণ বলা হবে, এবং 18 বছরের বেশি যদি হয়ে থাকে অর্থাৎ যখনই 19 বছর হয়ে গেল তখন সে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তখন তাকে রাখার ক্ষেত্রে কোনো ধরনের কোনো আপনার নিষেধাজ্ঞা থাকবে না। এই হচ্ছে ব্যাপার। দেখেন শিশুদেরকে যে কোনো কাজে নিয়োগ দেওয়া নিষেধ, ওকে? অর্থাৎ 14 বছরের নিচ পর্যন্ত যারা থাকবে তাদেরকে আপনার কোনো কাজে আপনি রাখতে পারবেন না, বিষয়টা ক্লিয়ার? তার মানে
কিন্তু ওই বাচ্চাটাকে দিয়ে আপনি মানে কায়িক শ্রম অর্থাৎ অতিরিক্ত বেশি পরিশ্রমের কাজ আপনি করাইতে পারবেন না, ঠিক আছে? এরকম। এবং তার ছুটি দেওয়া, তারপর হচ্ছে তার খাবার দাবার, এই সব কিছুতে আপনার একটু স্পেশাল দিতে হবে, আপনার সুবিধা দিতে হবে। এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। আচ্ছা দেখেন কি বলছে, কিশোর বা তরুণদের শর্ত সাপেক্ষে, ওই যে বললাম না শর্ত সাপেক্ষে, মানে আপনার নিজের সুবিধার্থে না এবং তাকে কায়িক শ্রম করা যাবে না, এরকম কিছু শর্ত দেওয়া আছে। এই শর্ত সাপেক্ষে আপনি কাজে নিয়োগ দিতে পারবেন। আর পূর্ণবয়স্ক যারা থাকবে এদেরকে কোনো ধরনের কোনো নাই, নিষেধাজ্ঞা নাই, কিছু নাই, আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ওই যে বললাম না যে মানে যদি কিশোরকে আপনি রাখেনও সেক্ষেত্রে আপনাকে তার কাজের ঘন্টা কমাই দিতে হবে। ধরেন একজন পূর্ণবয়স্ক শ্রমিক যদি 8 ঘন্টা কাজ করে, সেই জায়গায় আপনি যদি একটা কিশোরকে নেন, অর্থাৎ 14 থেকে 18 বছরের মধ্যে যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে যদি আপনি কাজের মধ্যে লাগান, তাহলে সেই ক্ষেত্রে সেই বাচ্চাটাকে আপনি 4 ঘন্টা রাখবেন, অর্ধেক কাজের অর্ধেক সময়, ঠিক আছে? মানে আপনি একজন প্রাপ্তবয়স্ক লোককে যদি 8 ঘন্টা কাজ করান, তাহলে ওই বাচ্চাটাকে আপনি 4 ঘন্টা কাজ করাবেন বা 6 ঘন্টা করাইলেন, এরকম আর কি। এবং তাকে প্রপার বিশ্রাম নিতে দিতে হবে আপনার। ওই রাত জেগে গাধার খাটুনি খাটা যাবে না। মানে সকালবেলা বাইর করলেন তো বাইর করলেন বাচ্চাটারে, একেবারে সন্ধ্যা পর্যন্ত একেবারে গাধার খাটুনি খাটায় ছাড়লেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? এবং তাকে অবশ্যই বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? কারণ সে হচ্ছে কিশোর, পেটের দায়ে সে আসছে আপনার এখানে কাজ করতে। এখন আপনি যদি তার সাথে ওইরকমই ব্যবহার করতে থাকেন, তাহলে বাচ্চাটা কি করবে, তাই না? তো আপনাকে তার সব কিছু খেয়াল রাখতে হবে, তার বিশ্রাম, তার কাজের ঘন্টা, তার বিনোদন, এভরিথিং সম্পর্কে আপনাকে স্পেশাল কেয়ার রাখতে হবে। বুঝা গেছে বিষয়টা? মানে আপনি একজন শিশুকে তো আপনি রাখতে পারবেনই না, উল্টা একজন তরুণকে যদি আপনি রাখেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে স্পেশাল কেয়ার নিতে হবে। বুঝতে পারছি? প্রশ্ন আছে? এবং এই বিষয়টা 2-14 ধারায় বলা, সরি কি বলে 2-63 ধারায় বলা হয়েছে। এই যে দেখেন, শিশু সম্পর্কে শ্রম আইনের 2-63 ধারা অনুযায়ী বলা হয়েছে যার বয়স 14 বছর এখনো পূর্ণ হয়নি তাকে শিশু বলা হয়। আর 2-8 কি বলা হয়েছে, যার বছর 14 বছর পূর্ণ হয়েছে কিন্তু 18 বছর পূর্ণ হয়নি সে কিশোর। অর্থাৎ যার বয়স 14 বছরের বেশি কিন্তু 18 বছরের কম সে কিশোর। আর যার বয়স সরি 14 বছরের কম তাকে শিশু বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা আমি একটু পড়াই দিই, যেহেতু একটু সময় আসতে একটু পড়াই দিই। দেখেন কি বলছে, শিশু কিশোর বা তরুণ শ্রমিকদের নিয়োগ এবং কাজের সময় আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। এই যে দেখেন ক্রাইটেরিয়া গুলো দেখেন। আপনি একজন কিশোরকে যখন আপনার কাজে নিবেন, আপনি শিশুকে তো নিতেই পারবেন না 14 বছরের কম যারা, আর কিশোরকে যখন আপনি কাজে নিবেন সেক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। দেখেন বিষয়টা কি কি। শিশুকে কোনো পেশা বা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যাবে না, ঠিক আছে? সক্ষমতা প্রত্যয়নপত্র না থাকলে তাকে দেওয়া যাবে না, অর্থাৎ একটা মেডিকেল রিপোর্ট লাগবে। মেডিকেল রিপোর্ট বলতে যে হ্যাঁ সে সবকিছুতে ফিট, তার কোনো ধরনের কোনো অসুস্থতা নাই, সে কাজ করতে পারবে, ঠিক আছে? এই ধরনের একটা মেডিকেল রিপোর্ট তার থাকতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন দেশের বাহিরে যাই আমরা পড়াশোনার পারপাসে, আমাদের কিন্তু মেডিকেল করানো হয়, এটা জানেন? করানো হয় না? এটা কেন করানো হয় জানেন? কেন করানো হয় জানেন? তার কারণ হচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে যত স্টুডেন্টরাই স্টুডেন্ট ভিসায় পড়তে যায় তারা কিন্তু ওখানে পাশাপাশি গিয়ে কাজ করে না? করে তো। এবং ভালো মন্দ যারা ট্রাই করেন তারা একটু জানেন এই বিষয়গুলো, যে তারা কিন্তু এই দেশ থেকে বাংলাদেশ থেকে যাওয়ার সময় স্টুডেন্ট ভিসার পাশাপাশি কিন্তু ওয়ার্ক পারমিটও নিয়ে যায়, অর্থাৎ ঘন্টা হিসেবে সে এত ঘন্টা কাজ করতে পারবে, এটা নিয়ে যায়। তার কারণ হচ্ছে ওয়ার্ক পারমিশনটা যদি সে না নিয়ে যায় তাহলে সেই দেশে গিয়ে কিন্তু সে কাজ করতে পারবে না। বুঝতে পারছেন? এবং এইটার জন্যই একটা মেডিকেল লাগে, যে সে ফিজিক্যালি ফিট, কোনো ধরনের কোনো সমস্যা তার মধ্যে নাই। বুঝতে পারছেন? তো সেই ওয়ার্ক পারমিটটা থাকতে হবে এবং তার মেডিকেলটা থাকতে হবে। যদি আমাদের বাংলাদেশে এগুলো দেখা হয় না, বাইরে গেলে ওইটাই একটু দেখা হয়, বাংলাদেশে এগুলো দেখা হয় না। আচ্ছা যাই হোক, গেল। এরপরে কি, দেখেন কিশোরকে শিক্ষাধীন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ওই যে দেখছেন কি বললাম, তাকে আপনি কাজে নিচ্ছেন ভালো কথা, কিন্তু তার পড়াশোনার কোনো হ্যাম্পার করা যাবে না।
বাচ্চাদেরকে দিয়ে আসে না, এগুলো করা যাবে না। ঝুঁকিপূর্ণ কাজে তাকে নিয়োগ দেওয়া যাবে না, ওই যে যেটা বললাম একটু আগে, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যাবে না। আর প্রত্যেক কিসে তাকে রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা প্রত্যয়ন পত্র তো বললাম একটু আগে। আচ্ছা, ঝুঁকিপূর্ণ কোনো কাজে তাকে রাখা যাবে না, কায়িক শ্রমের যে কাজগুলো সেগুলো করা যাবে না। তারপর দেখেন কোনো প্রতিষ্ঠানের যন্ত্রপাতি চালু থাকা অবস্থায় কিশোরকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। কিছু মিল ফ্যাক্টরি থাকে না, মানে যন্ত্রপাতি কারেন্টের যে মেশিন গুলো থাকে যেগুলো নাকি আপনার একটু রিস্ক টাইপের, ওই সব জায়গায় বাচ্চাদেরকে দেওয়া যাবে না। তাই ছোটখাটো কাজ মনে করেন যে এটা ওটা নিয়ে যাওয়া নিয়ে আসা, ঠিক আছে, এই ছোটখাটো কাজগুলো তাকে করে দিতে হবে। আবার হিসাব করানো করানো এরকম যেসব কাজে তার মানসিক বিকাশ হচ্ছে, উল্টা কোনো ধরনের ক্ষতি হচ্ছে না বাচ্চাটার, এই ধরনের কাজ আপনি তাকে দিয়ে করাইতে পারবেন। অন্য কোনো কায়িক পরিশ্রমের কাজ আপনি তাকে দিয়ে করাইতে পারবেন না। এই যে দেখেন, আর প্রশিক্ষণ না থাকলে তো তাকে নেওয়া যাবেই না। এখন মনে করেন আপনার প্রতিষ্ঠানটাই হইতেছে ধরেন প্রিন্টিং কোনো মানে কোন মেশিনারিজ কোনো প্রতিষ্ঠান, আপনার মানে আপনার এখানে কাজই হইতেছে মেশিনের কাজ। তো এই জায়গায় তো আপনি স্বাভাবিক ওই ছোট বাচ্চাকে যেহেতু প্রশিক্ষণই নাই তার, আপনি তো তারা নিতেই পারবেন না, পারবেন? উল্টা আরো ক্ষতি হবে না, এটা করা যাবে না। আর এই যে একটু আগে বললাম 5 ঘন্টার বেশি কাজ করা যাবে না। আচ্ছা আমি 4 ঘন্টা বলছি, এখানে 5 ঘন্টা। 5 ঘন্টার বেশি তারা কাজ করা যাবে না দৈনিক, অর্থাৎ দৈনিক 5 ঘন্টার বেশি তাকে কাজে রাখা যাবে না। আর সাপ্তাহিক 30 ঘন্টার বেশি তাকে কাজ করতে দেওয়া যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? দৈনিক 5 ঘন্টার বেশি, সর্বোচ্চ 5 ঘন্টা আপনি তাকে দিয়ে কাজ করবেন। অর্থাৎ একজন সুস্থ বড় মানুষ যদি 8 ঘন্টা কাজ করে, আপনার ওই ছোট বাচ্চাটাকে সেখানে 5 ঘন্টা কাজ করাইতে হবে। আর সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করাতে পারবেন না। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা গেল। এরপরে কি বলছে, সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা এই মধ্যবর্তী সময় তাকে কাজ করতে দেওয়া যাবে না। কারণ এই সময়টা হইতেছে বাচ্চাদের মেন্টালি বিকাশের সময়, তাদের পড়াশোনা, তাদের খাওয়া, ঘুম, শারীরিক বিকাশ, মেন্টাল মানসিক বিকাশ, এই সময়টা হইতেছে এই টাইমটা তাদের। তো এই টাইমটাতে আপনি তাকে কাজে নিতে পারবেন না। অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত আপনি তাকে কোনো ধরনের কোনো কাজ করাইতে পারবেন না। হ্যাঁ, কি কথা বলতেছেন, এটা মিউট করে কথা বলেন। কিছু বেশি সময় কাজ করলে কলকারখানা এবং খনিতে সপ্তাহে 36 ঘন্টা এবং অন্যান্য প্রতিষ্ঠানে 48 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া যাবে না। এখন যদি মনে করেন যে কোনো বাচ্চা স্বেচ্ছাকৃত ভাবে বেশি কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে মানে যদি সেটা কলকারখানা হয়ে থাকে বা কোনো খনি হয়ে থাকে, ধরেন তেলের খনি বা কোনো পেট্রোল পাম্প, এরকম কোনো জায়গা যদি হয়ে থাকে, তাহলে সেখানে 36 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। আর অন্যান্য প্রতিষ্ঠান লাইক পোশাক শিল্প কারখানা, তারপরে হচ্ছে আপনার ধরেন কোনো ধরনের কোনো কনস্ট্রাকশন এরিয়া, এইসব জায়গায় আপনি 48 ঘন্টার বেশি কাজ করাইতে পারবেন। এটা সাপ্তাহিক বলতেছি, কিন্তু আমি কিন্তু এটা বলতেছি না, দৈনিক বলতেছি না, সাপ্তাহিক বলতেছি। ঠিক আছে? নরমালি মানে বিষয়টা হচ্ছে নরমালি আপনি 5 ঘন্টার বেশি বাচ্চাকে দিয়ে কাজ করতে পারবেন না, এবং সাপ্তাহিক 30 ঘন্টা। কিন্তু কোনো কারণে যদি বাচ্চাটা একটু বেশি কাজ করে, সেটা যদি আপনি জোরপূর্বক না, বাচ্চাটা নিজে থেকে যদি বেশি কাজ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে 36 ঘন্টা, এটা কোথাকার কোনো ধরনের আপনার পেট্রোল পাম্প, তারপর হচ্ছে মানে অর্থাৎ কোনো তেলের খনি মানে উৎপাদক কোনো খনি যদি থেকে থাকে সেইটার কথা বলতেছি। এই ধরনের প্রতিষ্ঠান হলে 36 ঘন্টা, আর শিল্প কারখানা, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে কোনো ধরনের কনস্ট্রাকশন এরিয়া, এই ধরনের কোনো যদি থেকে থাকে সেই জায়গায় 48 ঘন্টা, এর বেশি আপনি কাজ করাইতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এবং একই দিনে কোনো কিশোর একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। অনেকে আছে না পার্ট টাইম জব করে সারাদিন কাজ করে, আছে না অনেকে, আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে আছে সুপার শপে করে না? জি ম্যাম, অনেক করেন। বর্তমানে দেখবেন যে অনেক কিশোররাই করে। এখন কিছু কিছু জিনিস ভালো লাগে, বাইরের অনেক আমাদের বর্তমান কিশোরদের মধ্যে চলে আসছে। তারা কি করে দেখবেন যে স্বপ্ন বা আগোড়া এইসব জায়গায় 4 ঘন্টা করে কাজ করলো, সন্ধ্যার পরে নিজের একটা বিজনেস, ওই যে কি যেন ফুড কর্নার আছে না, এগুলো ফুড কর্নার সব, হ্যাঁ এরকম এগুলো কাজ করতেছে। মানে এভাবে দেখা যেতেছে কি ওরা ওই 5 ঘন্টা করে কাজ করে, মানে শ্রম আইনে যেটা বলা আছে 4-5 ঘন্টা করে
মামলা করতে পারবেন বা রেমিডির জন্যই করতে পারবেন, তার কারণ হইতেছে সে, তাকে বলাই হয়েছে যে দিনে 5 ঘন্টার বেশি সে কাজ করতে পারবে না। এখন সে যদি এরকম করে করে আপনার সারা দিনে দেখা যায় 24 ঘন্টার মধ্যে সে 12 ঘন্টায় কাজ করে ফেলে, তখন সেই ক্ষেত্রে সেটা তো শ্রম আইনের বাইরে গিয়ে সে কাজ করলো। এই ক্ষেত্রে চাইলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। বুঝতে পারছেন? সাধারণ করে না আর কি, এই আর কি। যাই হোক, কিশোরকে ভূগর্ভে বা পানির নিচে কোনো কাজে দেওয়া যাবে না। ওই যে ডুবুরিরা কোনো ডুবুরির কাজে বাচ্চাকে দিতে পারবে না, বা মাটির নিচে যায় না, যে স্বর্ণ, রূপা, তেলের খনি, ধুবুরি তারপর হইতেছে মানে এই তো এগুলা উৎপাদ, মানে মাটির নিচে যে সমস্ত সম্পদ আছে আমাদের, সেই সম্পদ উত্তোলনের জন্য কাজ করে না, অনেক শ্রমিক কাজ করে। তারপরে হচ্ছে পানির নিচে, সমুদ্রের নিচে ডুবুরিরা অনেক ধরনের কাজই করে, কিন্তু কোন কিশোরকে এই ধরনের কাজে লাগানো যাবে না। বুঝতে পারছেন? ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম যদি কোনো কিশোর 5 ঘন্টা কাজ করার পরে যদি তার ফ্যামিলির ব্যয় বহন না করতে পারে, তাহলে কি সরকার থেকে কোনো রকম সহযোগিতা করবে এরকম কোনো কিছু আছে ম্যাম? আমাদের বাংলাদেশে নাই, ঠিক আছে? বলেন বলেন। এই যে প্রশ্নটা এখান থেকে পড়লাম, এটা আপনি কোন বই থেকে পড়াচ্ছেন, আর এটা যেভাবে পড়াচ্ছেন এটা কি আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য? এটা আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। আর আমি কোনো বই থেকে পড়াই না, আমি নিজে নোটস করি। আমি 4-5টা বই একসাথে মিলাই তারপর নোটস করি, কাজে কোনো বইয়ের সাথে মিল পাবে না। তাহলে এটা যেটা পড়লাম, হ্যাঁ এটা যেটা পড়লাম, উপরে যে অংশটা প্রশ্নটা ওইটা একটু আমি করে নিব, উপরে একটু উঠাই দেন তো এটা। এটা আপনি কথা বলেন এই যে আমাদের রায়হান ভাইয়ের সাথে, ওর মারুফা কাছে আপু, আপনি সবকিছু দেয়া আছে। আমার সাথে ম্যাম যোগাযোগ একটা করবেন। বিষয় জানার ছিল ম্যাম। ওনাকে ম্যাম একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন বলেন। ম্যাম আপনার এই নোট গুলো ফলো করে অ্যাটলিস্ট মিনিমাম পাস করা তো সম্ভব। আমরা ফাইনাল স্টুডেন্ট। এইসব বিষয়ে আপনি কথা বলবেন আপনাদের যে অ্যাডমিন যে রায়হান ভাই, ওনার সাথে কথা বলবেন। ম্যাম ধন্যবাদ ম্যাম, অনেক ঠিক আছে। সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শেষ করি। ওকে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।